শুরু হবে রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স। তোমাদের রাশিবিজ্ঞানে মাধ্যমিক পরীক্ষায় 3টে প্রশ্ন আসে 4 নম্বরের, তার মধ্যে থেকে যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ 8 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়। তো এখানে তোমাদের 3 রকমের অঙ্ক আছে। একটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড। 3টেকে একসঙ্গে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি বা মধ্যগামিতা। মধ্যগামিতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি 3টে হয়, একটা গড় মান বা মিন, মধ্যমা বা মিডিয়ান, সংখ্যাগুরু মান বা মোড। এর মধ্যে আজকে আমরা গড় মান বা মিন এই পোর্শনটা নিয়ে আলোচনা করব। তো মিন বা গড় মান, এই গড় বা অ্যাভারেজ আমরা যেভাবে করেছি অনেকটা সেই রকমই করব। যেহেতু এখানে আমরা একটা তালিকার সাহায্য নিয়ে করব, সেই জন্য যেভাবে আমরা আগে গড় করেছি তার থেকে একটু অন্যরকমভাবে, মানে 3টে পদ্ধতিতে আমরা গড় মান নির্ণয় করব। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। এই প্রত্যক্ষ পদ্ধতির সঙ্গে আমরা পরিচিত। এই প্রত্যক্ষ পদ্ধতি আমরা আগে গড় মান নির্ণয় করেছি। আর নতুন 2টো পদ্ধতি হচ্ছে কল্পিত গড় পদ্ধতি আর একটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। তো এই 3টে পদ্ধতির মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হবে ক্রম বিচ্যুতি পদ্ধতি, যদি শ্রেণীর দৈর্ঘ্যগুলো সমান দেওয়া থাকে। শ্রেণীর দৈর্ঘ্য যদি একই না দেওয়া থাকে তাহলে ক্রম বিচ্যুতি পদ্ধতিকে ব্যবহার করা যায় না। আর যদি শ্রেণীর দৈর্ঘ্য সমান না হয় তাহলে যে পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক হয় সেটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। দুটো প্রায় একই রকমের পদ্ধতি, আমরা দেখলেই বুঝতে পারবো। আর প্রত্যক্ষ পদ্ধতি যেটা, সেটা সরাসরি গুণ করে যতগুলোকে যোগ করা হলো তত দিয়ে ভাগ করে দিই প্রত্যক্ষ পদ্ধতি। মানে গুণ ভাগগুলো একটু বড় বড় হয়ে যায়, যার জন্য ভুলের পরিমাণটা বাড়ে। কারণ আমরা যত গুণ, যোগ, বিয়োগ, ভাগ যত বড় বড় করব তত ভুলের পরিমাণগুলো বাড়ে। যাই হোক, তাহলে আমরা এখন শুরু করছি যৌগিক গড় বা সংক্ষেপে শুধু গড় কিভাবে নির্ণয় করব। দেখো, আমরা বইয়ের অঙ্কগুলো যাওয়ার আগে আর একটু জিনিস একটু বুঝে নিই, তারপরে আমরা বইয়ের অঙ্কগুলোর মধ্যে চলে যাব। দেখো, এখানে দেওয়া রয়েছে এক্স চলের বিভিন্ন মানগুলো 5, 7, 8, 9, 11। তাহলে এই এক্স চলের বিভিন্ন মানের গড় কত হবে বা যৌগিক গড় কত হবে। তো এইগুলোর গড় আমরা আগেই বার করেছি। আমি জানি আমরা গড় বার করতে গেলে কি করতে হয়, এগুলো যোগ করতে হয় আর যতগুলো সংখ্যাকে যোগ করছি তত দিয়ে ভাগ করতে হয়। তাহলে এদের গড় মান হবে, গড় মানকে x বার মাথায় দাগ দিলে এটাকে বলা হয়, x এর মাথায় দাগ দেওয়া থাকলে এটাকে বলা হয় x বার। x বারকে সাধারণত গড় মানের সিম্বল, চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। যেখানে x বার দেওয়া আছে বুঝবে সেটা গড় মানকে বোঝানো হয়েছে। তো গড় মান সমান কত হবে, 5 + 7 + 8 + 9 + 11। এগুলোকে যোগ করে নেব। এবার কটাকে যোগ করলাম, 1 2 3 4 5, তাহলে বাই 5। এটা কি বলা হয়, গড় মান। এটা আমরা আগে করেছিলাম, 12 20 40 বাই 5 মানে গড় মান হলো 8। এইভাবে আমরা গড় মান নির্ণয় করতে পারি। আর একটা চিহ্ন এখানে আসে x বার ছাড়াও, সেটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা। এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা, কিন্তু এখানে এটাকে বলা হয় সামেশন অফ, মানে যোগফলের চিহ্ন হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এইভাবে ব্যবহার করা হয়। ধর এখানে লেখা আছে সামেশন অফ i = 1 to 5 দিয়ে এখানে দেওয়া থাকলো শুধু একটা i দেওয়া থাকলো। তো এটার মানে হচ্ছে i এর মান 1 থেকে 5। এটার মানে কিন্তু i = 1 to 5, মানে i এর মান 1 থেকে 5। তাহলে এই i টার মান 1 থেকে 5 বসাতে হবে। আর এই সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশন মানে যোগফল। তার মানে i এর মান 1 থেকে 5 পর্যন্ত বসিয়ে যোগ করতে হবে। তার মানে বিস্তৃত আকারটা কি হবে, তাহলে 1
আই মানে 1 বসালাম, 1 থেকে 5 পর্যন্ত বসাবো, দিয়ে যোগ করতে বলেছে, তাহলে 1 বসালাম, তারপরে প্লাস দিয়ে 2 বসাতে হবে, আবার প্লাস দিয়ে 3 বসাতে হবে, প্লাস দিয়ে 4 বসাতে হবে, প্লাস দিয়ে 5 বসাতে হবে। এইটার মানে হচ্ছে এইটা, মানে এই কথাটার মানে হচ্ছে এইটা। এটা যোগফল যা হবে তাই করে দিলেই হবে। 5 আর 1 6, 6 12 15। যাই হোক, এইটা হচ্ছে যোগফলের চিহ্ন। বা এরকম যদি লেখা থাকে, আরো একটা সিম্বল দেখো, এটা ধরো এরকম লেখা আছে r = 1 to 10, 1 থেকে 10 r এর মান, এইখানে দিল 5r। তাহলে এটা কি বিস্তৃতি, এটা তাহলে একটা সংক্ষিপ্ত রূপ। তার মানে r এর মান 1 থেকে 10 পর্যন্ত বসিয়ে r ইকুয়াল, এটা এইভাবে পড়তে হয় সামেশন অফ r = 1 to 10। তাহলে r এর মান 1 থেকে 10 পর্যন্ত বসিয়ে যোগ করতে হবে। তাহলে এখানে 5r দিয়েছে, তাহলে এখানে কি হবে 5 * 1 প্লাস 5 * 2 প্লাস 5 * 3, এইভাবে 5 * 10 পর্যন্ত বসিয়ে আমাদের যোগফল বার করতে হবে। কারণ আমরা 5টা কমন নিয়ে 1 + 2 + 3 এইভাবে 10 পর্যন্ত যোগ করে তার সাথে 5টা গুণ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই সামেশনের ব্যাপারটা বোঝা গেল। তাহলে দেখো কোষে দেখি 26.1 একের অঙ্কটাতে কি দেওয়া আছে। 40 জন বন্ধুর বয়সের গড়, বয়সের একটা ছক দেওয়া আছে। 40 জন বন্ধুর বয়সের ছকটা হলো এরকম, আর এদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বয়স নির্ণয় করতে হবে। বলেছি গড় নির্ণয় করার 3টে পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা কল্পিত গড় পদ্ধতি, আর একটা ক্রম বিচ্যুতি পদ্ধতি। তো পদ্ধতির উল্লেখ করা থাকতে পারে, নাও থাকতে পারে। তো যদি উল্লেখ করা থাকে তো সেই পদ্ধতিতেই করতে হবে, আর যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে তাহলে তোমার ইচ্ছা মতো পদ্ধতি ব্যবহার করতে পারো। যাই হোক, এইটাকে আমরা শিখব প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয়। প্রথমে এই যে তালিকাটা দিয়েছি, এই তালিকাটাকে আমরা উলম্বভাবে প্রকাশ করব, মানে উপর নিচে প্রকাশ করব। তার মানে বয়স দেওয়া আছে আর বন্ধুর সংখ্যাটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে বয়স, বয়স, আর এইটা হচ্ছে বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা। যেটা এইদিকে দেওয়া আছে আমরা সেটা এইদিকে প্রকাশ করব। 15, 16, 17, 18, 19, 20। বন্ধুর সংখ্যা হচ্ছে 4, 7, 10, 10, 5, 4। ঠিক আছে, বয়সটাকে বছরে প্রকাশ করা হয়েছে। এখানে আমরা বয়সকে x ধরবো, আর যেটা সংখ্যা দেওয়া থাকে সেটাকে সাধারণত f ধরা হয়, কারণ এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি ধর হচ্ছে এটা, আর বয়সটাকে x ধরা হয়। এরপর প্রত্যক্ষ পদ্ধতি বললে এর পাশে আরেকটা ঘর করব, সেটাকে বলা হয় এদের গুণফল, মানে x কে f দিয়ে গুণ। প্রত্যক্ষ পদ্ধতিতে এই ঘরটা করতে হয়, x কে f দিয়ে গুণ, মানে এগুলো সবই হচ্ছে x এর মান আর এগুলো সব হচ্ছে f এর মান। তো x কে f দিয়ে গুণ মানে এটার সঙ্গে এটা গুণ, তাহলে 4 15 60, 16 কে 7 দিয়ে গুণ, 17 16 কে 7 দিয়ে গুণ, 6 7 42, 7 থেকে 7 তার 4 11, 70 10 17 10 গুণ, লাইনগুলো যেন ঠিক থাকে, 170, 18 10 গুণ 180, আর 19 5 গুণ 95, আর 4 20 গুণ হচ্ছে 80। বুঝতেই পারছো গুণ করতে হবে, কারণ এই সংখ্যাগুলো যদি একটু বড় থাকে, এই সংখ্যাগুলো যদি একটু বড় থাকে তাহলে কত বড় বড় গুণ করতে হবে। সেজন্য প্রত্যক্ষ পদ্ধতি কিন্তু গড় মান নির্ণয়ের জন্য সুবিধাজনক পদ্ধতি নয়, গুণ করতে হয় অনেক বেশি। আর যত আমরা গুণ করতে যাব, এবার গুণ করার পর এটা আবার যোগ করতে হবে, তো গুণ করতে হবে, বড় যোগ করতে হবে, তার মানে ভুলের জায়গাগুলো কিন্তু সবথেকে বেশি ভুল করে ফেলে ছেলেরা এই পদ্ধতি করতে গিয়ে। তাহলে এরপর আমাদের কাজ হচ্ছে এই লাইনটাকে যোগ করা, আর এই বন্ধুর সংখ্যা লাইন মানে f এর লাইনটা সবসময় যোগ করতে হবে। তাহলে f এর লাইনটা যোগ করব, আমরা যোগের চিহ্ন কি পেয়েছি মনে আছে? এটাকে বলা হয় সামেশন অফ f, মানে f এর যতগুলো f আছে সব যোগ করে দেব।
তাহলে এখানে কতগুলো যোগ আছে এখানে লেখাও আছে, তো আমাদের সেটা নিশ্চয়ই মিলে যাবে, এটার সঙ্গে যোগ করলে দেখবো লেখাটার সঙ্গে মিলিয়ে নেবো আমরা। যদি যোগ দেওয়া থাকে তাহলে এটা 40 হবে, আর এটা যোগ করে আমরা পাবো 5 আর 2 7, 8 8 16, আর 9 25, 32 33, 8 6 39 9, হাত থেকে 3 4 5 6 697। ব্যাস, এটা হলো সামেশন অফ x ইনটু f। এটা লিখতে পারি এখানে সামেশন অফ x ইনটু f হচ্ছে এটা, মানে এদের যোগফলটা হচ্ছে এটা। এখন আমাদের গড় মান, অতএব গড় মান, তাহলে গড় মান কে কি দিয়ে প্রকাশ করা হয়? x বার। সিম্বলগুলো কিন্তু শিখে নেবে কোনটা কি সিম্বল। x বার, x বার মানে কত হবে? এটা ভাজিত এটা, মানে 697 কে 40 দিয়ে ভাগ। তাহলে এবার ভাগ করতে হবে, তাহলে এই ভাগটা করতে হবে। তাহলে 17.425, এটাই হলো গড় মান। এত একক যদি দেওয়া থাকে, এটা গড় মান বয়সের একক দেওয়া আছে, তাহলে একক দেওয়া থাকে এককটাও লিখতে হবে। 17.425 বছর। এটাকে যদি দশমিকের পর, সাধারণত গড় মানকে দশমিকের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করা হয়, তাহলে 2 ঘর পর্যন্ত আসন্ন মানে লিখলে এটা হবে 17 মনে আছে 2 ঘর পর্যন্ত আসন্ন মানে 3 নম্বর ঘরটা দেখতে হয়। এটা যদি 5 বা তার থেকে বেশি থাকে তাহলে এর সঙ্গে 1 যোগ করে দিতে হয়। তাহলে যেহেতু এটা 5 রয়েছে, তাহলে 42 এর সঙ্গে আমরা 1 যোগ করে নেব, তাহলে এটা হবে 43 বছর। এটাকে 2 অঙ্ক পর্যন্ত, দশমিকের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মানে লেখা হয়। ঠিক আছে, তারপরে দেখো দুয়েরটা দিয়েছে 50টা পরিবারের একটা তালিকা করে দিয়েছে, দিয়ে বলেছে কল্পিত গড় পদ্ধতি, মানে দ্বিতীয় যে পদ্ধতিটার কথা বলেছিলাম, কল্পিত গড় পদ্ধতিতে সদস্য সংখ্যার গড় বের করতে বলেছে। তো যাদের গড়টা আমাদের বের করতে বলেছে তাদেরকে আমরা x ধরে নেব, তাহলে সদস্য সংখ্যা এটা হচ্ছে x এর গড়। তাহলে কি বললাম, এই ছকটাকে আমরা উপর নিচে লিখব, মানে উল্লম্বভাবে প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে সদস্য সংখ্যা, এদেরই গড় বের করতে বলেছি, সেজন্য এটাকে আমরা যাদের গড় বের করতে বলবে তাদেরকে আমরা x ধরব, কারণ x এরই গড় হচ্ছে x বার। আর পরিবারের সংখ্যা এটাকে আমরা ফ্রিকোয়েন্সি মানে f ধরব, পরিবারের সংখ্যা এটাকে আমরা ধরব f। ঠিক আছে, এগুলো বসিয়ে নিতে হবে। 2 3 4 5 6 7, এটা হচ্ছে 6 8 14 15 4 3 হলো। এর পরের ঘরটা, যেহেতু এটা কল্পিত গড় পদ্ধতি, এই কল্পিত গড় পদ্ধতি বললে আমাদের যেটা করতে হয়, একটা গড় কল্পনা করে নেওয়া হয়। তো যেহেতু x গুলোর গড় বার করতে বলেছে, সদস্য সংখ্যার গড় বার করতে বলেছে, তাহলে এদের মধ্যে কোনো একটাকে আমাদের গড় হিসেবে ধরে নেওয়া হয়, যেটা খুশি ধরতে পারো। সাধারণত করা হয় কি, মাঝের দিকে যার পরিসংখ্যা মানে f বেশি থাকে সেটাকে গড় ধরে নেওয়া হয়। সেই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি 4 বা 5, যে কোনোটাকে তুমি গড় হিসেবে কল্পনা করে নিতে পারো। তো 4টাকে যদি আমরা গড় হিসেবে কল্পনা করি, তাহলে মনে করলাম এই 4টা হচ্ছে অ্যাজিউম মিন, এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ধরে নিচ্ছি কল্পিত গড় হচ্ছে, নিচে লিখে দেবে একটু, কল্পিত গড় এটা ধরে নিচ্ছি, যেটা খুশি ধরতে পারো তুমি, যেটা খুশি ধরতে পারো। মাঝের দিকে সাধারণত ধরা হয়, তুমি 4 বা 5 যে কোনোটাকেও ধরতে পারো। তো কল্পিত গড় হচ্ছে 4 ধরলাম আমরা, কল্পিত গড় এ দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে 4। এর পরে যে রোড কলামটা তৈরি করা হয় সেটাকে বলা হয় x - a, x - a, এটাকে d দিয়ে লেখা হয়। তাহলে d হচ্ছে কি না, x - a, এই কলামটা আমাদের তৈরি করতে হবে। এই নামগুলো মনে রাখবে, সিম্বলগুলো। d, এই ঘরটার নাম হচ্ছে d, মানে ডিফারেন্স। d মানে হচ্ছে ডিফারেন্স, কাদের ডিফারেন্স? x এর সঙ্গে a এর ডিফারেন্স।
তো x এর সঙ্গে a এর ডিফারেন্স কত হবে? তাহলে আমাদের x এর মান হচ্ছে এগুলো সবই, x এর মান হচ্ছে এগুলো সবই। তাহলে x এর মান প্রথম হচ্ছে 2 আর a হচ্ছে 4। তাহলে 2 - 4 কত হবে? 2 - 4 মানে হচ্ছে -2, ঠিক আছে। 3 - 4 তার মানে হচ্ছে -1, 4 - 4 তার মানে হচ্ছে 0। যে লাইনে অ্যাজিউম মিন ধরবে সেই লাইনে সবসময় 0 হবে। 5 - 4 মানে হচ্ছে 1, 6 - 4 মানে হচ্ছে 2 আর 7 - 4 মানে হচ্ছে 3। যদি শ্রেণীর দৈর্ঘ্য এগুলোকে বলা হয়, ডিফারেন্সগুলো যদি সমান থাকে তাহলে এখানেও সব পরপর সংখ্যাগুলোই চলে আসবে, ঠিক আছে। ডি হলো। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে সবসময় ঘরগুলো এমনভাবে তৈরি করবে যেন ডান দিকে জায়গা পড়ে থাকে, কারণ এরপরে আমরা অনেক অঙ্ক করব। আগে থেকে ঘর করে রাখার দরকার নেই, করবেও না, কারণ এরপরে 11-এ যখন উঠবে তখন দেখবে যে ডান দিকে ঘরের দরকার পড়তেই থাকে। তোমাদের তো বিশেষ কিছু নেই, সেই জন্য তোমরা হয়তো ঘর আগে থেকে করে নিতেও পারো, কিন্তু অভ্যাস করো না। অভ্যাসটা হবে যে আমার প্রয়োজন মতো ঘর ডান দিকে করে নেবো, ডান দিকে জায়গা রেখে দেবো। এই ঘরগুলো যতটা কমেজ করা যায়, যতটা সরু করা যায়, এই চওড়া চওড়া করে ঘর করবে না, যতটা সরু করা যায়, যতটা ঠিক প্রয়োজন ততটা জায়গা রেখে নিয়ে বাকি জায়গা ডান দিকে ফেলে রেখে দেবে। তাহলে এর পরের কাজটা কি? আমরা এর পরের কাজটা কি করব না, f আর d তে গুণ করব। তাহলে এই ঘরটাকে বলা হয় f গণিত d, মানে f এর সঙ্গে d এর গুণ। তাহলে f তো এগুলো সব f এর মান, এগুলো সব d এর মান। তাহলে f গণিত d, তাহলে কত হচ্ছে -12। f এটা d এটা, তাহলে এটাতে গুণ করলে হবে -8। 0 এর সঙ্গে 14 গুণ করলে তো 0ই হবে। 15 1 এ গুণ করলে 15 হবে, আর 4 আর 2 এ গুণ করলে হবে 8, আর 3 3 এ গুণ করলে হবে 9। হলো গুণ। এরপর আমাদের দুটো লাইন যোগ করতে হয়। একটা হচ্ছে গুণফলের লাইনটা আগেও করেছি, এটাকে বলা হয় সামেশন অফ FD। তাহলে এই FD টা আমাদের যোগ করতে হবে। তো যোগ করে দেখো, প্লাস কোটা আগে যোগ করে নেব, 15 আর 8 23 আর 9 হচ্ছে 32। প্লাস কোটা যোগ করলাম, মাইনাস কোটা যোগ করে আমরা পাচ্ছি -20। এই দুটোর মধ্যে মোট কত হবে? এটা প্লাস এটা মাইনাস, তাহলে বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করে পাচ্ছি +12, প্লাসটা বেশি, তাহলে এখানে আমরা লিখব এটা সমান হচ্ছে 12। এইভাবে পাশে করে নেবে সব সময়। যোগ চিহ্ন যেগুলো প্লাস সেটাকে আগে যোগ করবে, মাইনাস কোটাকেও যোগ করবে, দিয়ে দুটোর মধ্যে বিয়োগ করে নেবে, ঠিক আছে। আর একটা ঘর সবসময় যোগ করতে হয়, সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ঘরটা, f এর ঘরটা সবসময়ই কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে f সমান কত হবে? 6 আর 8 14 14 28, 28 আর 15 হচ্ছে 43, 43 আর 47 50। যদিও এই 50 যোগফলটা কিছু কিছু সময় দেওয়া থাকে, কোনো সময় দেওয়া থাকে না, সেজন্য যোগটা করে নেবে। তাহলে f এর ঘর আর গুণফলের ঘরটা আমাদের যোগ করা হলো। এবার আমরা লিখব অতএব এটা কল্পিত ঘর, আর এখানে যেটা লিখছি সেটা হচ্ছে যৌগিক গড়, বা শুধু গড়ও বলা হয়, যৌগিক গড়। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? x বার। তো x বার সমান হবে, এই যে অ্যাজিউমিং a ধরে নিয়েছিলাম না, সেজন্য a টাকে এখানে যোগ করে নিতে হবে, a বাই সামেশন অফ fd বাই সামেশন অফ f। মানে a টাকে এই গুণফলের সঙ্গে এটা সবসময় ভাগ করতে হবে, তার সঙ্গে এটাকে যোগ করে নিতে হবে। তাহলে এখানে হবে 4 প্লাস গুণফলকে 50 দিয়ে ভাগ, মানে 12 কে 50 দিয়ে ভাগ। শুধুমাত্র 4 যোগ করার আগে আমরা ভাগটা করে নেব, কারণ এই পোরশনটা সবসময় দশমিকে আসবে, এটা 4 দশমিক আসবে সবসময় এই পোরশনটা। সেজন্য আমরা এই ভাগটা শুধুমাত্র এই 12 কে আগে যোগ করে তারপরে ভাগ নয়, কিন্তু মনে থাকবে 12 কে 50 দিয়ে ভাগ করে নেব। তাহলে 12 কে 50 দিয়ে ভাগ করলে প্রথমে একটা দশমিক আসছে, তাহলে একটা শূন্য পেলাম, 50 2 100, দশমিক দেওয়া থাকলে একটা শূন্য পেয়ে গেলাম 4, তাহলে 200 মিলে গেল। তাহলে কত হলো? 0.24। তাহলে এখানে 4.24। এটা কোনো একক নেই, সেজন্য একক দিতে হবে না। তাহলে মনে থাকবে এটা আগে যোগ করে ভাগ করব না কিন্তু, আর যেটুকু আছে ওইটুকুই আমাদের ভাগ করলেই হয়ে যাবে। 4টাকে ওর সঙ্গে আর নেবে না, 4 এর পর দশমিক, তারপরে
ভাগফল যেটা আসছে 0.24 বসালেই হয়ে যাবে। এটাকে কি পদ্ধতি বলা হয়? কল্পিত গড় পদ্ধতি, মনে থাকবে। তারপরে 3এরটা যৌগিক গড়টা বলে দিয়েছে, দিয়ে a এর মানটা বের করতে বলেছি। এখানে a আছে, দিয়ে যৌগিক গড়টা বলেছে 20.6, দিয়ে বলেছে a এর মানটা কত হবে। তো a একটা চলের মান, তো এই x a এই চলটার মান কত হবে বের করতে হবে। তো আমরা এটাকে লম্বভাবে লিখলাম, চলরাশিগুলোকে এদিকে লিখেছি, পরিসংখ্যাগুলোকে এদিকে লিখেছি। পরের ঘরটা আমরা কি করব, এই xi fi সংক্ষেপে xf সংক্ষেপে বলা হয়, i গুলো না অনেক সময় বলা হয় না, xi fi কে সংক্ষেপে বলা হয় xf। এখানে দেওয়া আছে যখন তখন তো লিখতেই হবে, তাহলে xi * fi বার করে দিচ্ছি। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় করছি, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করছি। তাহলে গুণ করে দিতে হবে, 3 × 10 = 30, 5 × 10 = 150, এটা 25 কে দিয়ে গুণ, তাহলে 25a 7 × 25 175 আর 35 5 5 × 5 = 25, 5 × 3 = 15, 16 × 17 175 এটাও ঠিক আছে। এখন আমরা কি কোনটা যোগ করতে হয়, এই গুণফলটাকে যোগ করতে হয়, মানে সামেশন অফ xi fi এটা যোগ করতে হয়, আর একটা ফ্রিকোয়েন্সি গড়টাকে যোগ করতে হয়। fi টা কত হচ্ছে 10 25 আর 10 = 35 আর 10 হচ্ছে 45 50 হচ্ছে এটা, আর এইটাকেও যোগ করতে হবে 175, এটা যোগ করতে হবে, এটা যেভাবে যোগ করে নেবে 175 350 400 530 530 প্লাস 25, এমনি পাশে নামিয়েও যোগ করতে পারো, ভুল করবে না কিন্তু, পাশে পরপর নামিয়ে তারপর যোগ করবে, তাহলে ঠিক হবে। তাহলে এটা পেলাম আমরা। তাহলে এখন আমরা গড় মান আর যৌগিক মান একই কথা, অর্থাৎ যৌগিক মানও লিখতে পারো, গড় মানও লিখতে পারো, যৌগিক গড়ও লিখতে পারো। যৌগিক গড় বা গড় মান হচ্ছে x বার, আমরা জানি xi fi বাই fi, মানে এইটা বাই এটা, সূত্রটা তোমরা লিখতেও পারো। তাহলে 25a/50, এটা যৌগিক গড় বা গড় মান আমাদের দেওয়া আছে এটা। তাহলে এইটা আর এটা নিশ্চয়ই সমান হবে, তাহলে শর্তটা কি হবে, শর্তটা হচ্ছে 530 প্লাস 25a/50 সমান হচ্ছে 20.6। এবার যেভাবে সমাধান করেছো, অনেক সমাধান করেছো, সেইভাবে সমাধান করে দিলেই হবে। 25a সমান এটা গুণ করে হচ্ছে, একটা শূন্য চলে যাচ্ছে দশমিকের জন্য, 5 × 6 = 30 10, তাহলে 25a সমান হচ্ছে 10 30 মাইনাস 530, তার মানে কত হচ্ছে, বিয়োগ করে পাচ্ছি 500, তার মানে a সমান হবে 500/25 মানে 20। তাহলে a এর মান আমরা পেলাম কত, 20। তাহলে এটাই উত্তর, ঠিক আছে। তারপরে দেখো 5 অঙ্কটা, রহমত চাচা তার 50টা বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে রেখেছে, দিয়ে তার একটা পরিসংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে 50টা বাক্সের গড় আমের সংখ্যা নির্ণয় করো। তো আমের সংখ্যার গড় বের করতে বলেছি, কিন্তু আমের সংখ্যাগুলো যেটা দেওয়া আছে এটাকে বলা হয় শ্রেণী। তো শ্রেণী দেওয়া থাকলে আমাদের বাড়তি আরেকটা কালাম করতে হবে, সেটা কি না, এই শ্রেণীটার মধ্য মান নিতে হয়, শ্রেণীর মধ্য মান বলা হয়। তো প্রথমে শ্রেণী আকারে দেওয়া থাকলে আমাদের আরেকটা বাড়তি কালাম যেটা করতে হবে, শ্রেণীটার মধ্য মান নেওয়া হয়। এই মধ্য মানটাকে কিন্তু xi বা সংক্ষেপে x দিয়ে প্রকাশ করা হয়। তাহলে শ্রেণীটার মধ্যমান আমরা নেব 50 আর 52 এর মধ্যমান বলতে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আমরা এটা আগেও শিখেছি, এটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে বলা হয় শ্রেণী ঊর্ধ্ব সীমা, এগুলোকে নিম্ন সীমা বলা হয়, এই দিকটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে হয় সেটা হচ্ছে শ্রেণী সীমা না শ্রেণী সীমা। সেটা কি করে বোঝা যায়, এইটা 52তে সীমানাটা এটা শেষ হলো, আর এটা 52 দিয়েই শুরু হয়েছে, এইটা যে সংখ্যায় শেষ হয়েছে এটা যদি সেই সংখ্যা দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় শ্রেণী সীমানা। আমাদের কিন্তু শ্রেণী সীমানাই সবসময় দরকার। যদি এখানে 51 শেষ হয়ে এখানে 52 শেষ হতো, তাহলে 0.5 যোগ করে, এটার সঙ্গে 0.5 যোগ করে, এটার সঙ্গে 0.5 বিয়োগ করে এই দুটোকে সমান রাখতে হবে। এই দুটোকে সবসময় সমান কিন্তু আমাদের রাখতে
হবে, সেটা শ্রেণী সীমা, এটাকে সমান না থাকলে বলা হয় শ্রেণী সীমা, সমান হয়ে গেলে তাকে বলা হয় শ্রেণী সীমানা। সেজন্য এটা তো শ্রেণী সীমানাই হয়ে আছে, তাহলে এটাকে আমাদের পরিবর্তন করতে হচ্ছে না। যদি এই দুটো সমান না দেওয়া থাকে তাহলে আমাদের পরিবর্তন করে নিতে হবে। যাই হোক, মধ্যমান নিচ্ছি আমরা, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা জানছি 50 আর 52 মাঝখানে 51 আছে, সরাসরি এইভাবেও লিখতে পারি, যেমন 52 আর মাঝখানে আছে 53, এটার মাঝখানে হবে 55, 56 আর 58 মাঝখানে হবে 57। মধ্যমান মানে মাঝখানের মানটা নিলেই হবে, যেভাবে হোক যোগ করে 2 দিয়ে ভাগ করে করতে পারো, মুখে মুখেও করতে পারো, মাঝের মানটা নিতে হবে বাস। ঠিক আছে, তাহলে আমরা x পেলাম, f পেলাম, আগের অঙ্কের মতোই করব। এখন এটা যে কোনো পদ্ধতি বলেছি, যে কোনো পদ্ধতি বললে আমরা কখনোই প্রত্যক্ষ পদ্ধতি করতে যাব না, কারণ প্রত্যক্ষ পদ্ধতি কত বড় বড় গুণ করতে হবে, দেখেছো কত বড় বড় গুণ করতে হবে, আর যত বড় গুণ করতে যাবে তত ভুলের জায়গাগুলো বাড়বে। সেই জন্য যে কোনো পদ্ধতি যদি বলি আমরা কখনোই প্রত্যক্ষ পদ্ধতি মানে সরাসরি গুণে যাব না, আমরা হয় কল্পিত গড় করব, না হয় ক্রম বিচ্যুতি করব। তাহলে এটাকেও আমরা কল্পিত গড় করছি, তাহলে ধরে নিচ্ছি কল্পিত গড়, ধরে নিচ্ছি কল্পিত গড় হচ্ছে কি বলেছিলাম, মাঝখানের সংখ্যা নেব। তাহলে মাঝখানের সংখ্যা হচ্ছে x এর মানের কল্পিত গড় নিতে হয়, কারণ গড় মান তো এতেই বার করতে হবে। তাহলে মাঝখানের সংখ্যা 55টাকে আমরা কল্পিত গড় হিসেবে নিলাম, তাহলে 55 হচ্ছে কল্পিত গড়। এরপর কি করতে হয় মনে আছে, ডিফারেন্স বার করতে হয়। ডি মানে হচ্ছে ডিফারেন্স, x মাইনাস a, x মাইনাস a, এটা xi মাইনাস a ও বলা হয়, এগুলোকে যখন xi লেখা হয়। যাই হোক, আমরা তাহলে পরপর বিয়োগ করব। 51 মাইনাস 55 কত হবে, -4, 53 মাইনাস 55 -2, 55 মাইনাস 55 যে লাইনে কল্পিত গড় আছে সেটা 0 হবে, 57 মাইনাস 55 মানে 2, 59 মাইনাস 55 মানে 4। ঠিক আছে, এর পরের লাইনটাকে কি বলা হয়, এই যে ফ্রিকোয়েন্সির সঙ্গে ডিটা গুণ করতে হয়, মানে এফ ডি বলা হয়, এফ গণিত ডি। তাহলে এফ এর সঙ্গে ডি গুণ, 6 4 24, 14 2 28, 16 0 0, 9 2 18 আর 5 4 20 হলো। এরপর কোন ঘরটা যোগ করতে হয়, এই গুণফলের ঘরটা যোগ করতে হয়, তাহলে সামেশন অফ এফ ডি এটা বের করতে হবে। আর একটা সবসময় যোগ করতে হয় কোনটা, ফ্রিকোয়েন্সি ঘরটা, সামেশন অফ এফ। সামেশন অফ এফ আমাদের এখানে দেওয়া আছে 50, নিশ্চয়ই 50 হবে, একবার যোগ করে তবু চেক করে নেওয়া উচিত। আর এই ঘরটা কি করে যোগ করতে বলেছি, যেগুলো যোগ চিহ্ন আছে সেগুলো আগে যোগ করবে, তাহলে 20 আর 18 হচ্ছে 38, আর এটা যোগফল, আর এই দুটোর যোগফল হবে 28 আর 24 কত হবে 52। তাহলে 52টাই তো বেশি হচ্ছে, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হলে আমাদের উল্টো করে বসানো হয়ে গেল, তাহলে 52 নিচে 38 নামিয়ে বিয়োগ করতে হবে না, কারণ 52টা বড় হয়ে গেছে, তাহলে বড়টাকে উপরে রেখে বিয়োগটা করতে হবে। তাহলে 8 আর 4 এবারে হাত থেকে 1, 4 আর 1 5, তাহলে -14। মনে থাকে জানো, বড়টাকে উপরে দিয়ে বিয়োগ করতে হবে, প্লাসটাকে উপরে দিয়ে নয়, ভুল করবে না কখনো। যেটাই প্লাসটাই বড় হলে প্লাসটাকে উপরে দিতে হবে, সংখ্যাতে যেটা বড় মানে সাংখ্য মানে বড় সেটাকে উপরে দিতে হবে। তাহলে এটা কত পেলাম, -14। এরপর আমরা গড় মান লিখে দেব। তাহলে গড় মান বা যৌগিক গড় কি দিয়ে প্রকাশ করা হয়, x বার দিয়ে। কত হবে, a প্লাস এইটা বাই এটা, তার মানে a প্লাস এটা সামেশন অফ f ডি সূত্রটা লিখছি বাই সামেশন অফ f। তার মানে a হচ্ছে আমাদের 55 প্লাস -14 বাই 50। এই ক্ষেত্রে কি বলেছি, শুধু এইটুকু ভাগটাই করবে, কিন্তু 50 কে এর সঙ্গে যোগ করে আবার ভাগ করে বড় করতে যাবে না, বড় করলেও তোমার শেষের অংশটাতে এই ভাগটা করতেই হবে। সেই জন্য শুধুমাত্র এইটুকু ভাগটাই করবে, মানে 14 কে 50 দিয়ে ভাগ।
প্রথমে দশমিক গেল, শূন্য হলো, 50 দুগুণে 100 হলো, আর একটা শূন্য পাওয়া যাবে, 8 50 400 হয়, তাহলে 0.28। এখানে লক্ষ্য করো 55 মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 0.28, তাহলে 55 থেকে এটা বিয়োগ করতে হবে, ভুল করবে না কিন্তু। 55 থেকে বিয়োগ মানে যদি কেউ এরকম ভাবে বসিয়ে দাও তো কি হবে, একদম ভুল হয়ে যাবে। 55 থেকে বিয়োগ মানে 55 এর পর কিন্তু দশমিক দিয়ে শূন্য আছে, কারণ এটা দশমিকের ঘর আছে, তাহলে যোগ বিয়োগের সময় দশমিকের নিচে দশমিক বসাতে হয়। তাহলে 8 × 5 = 10, 2 × 10, 7 × 10, 7 থেকে 1, এটা 4 আর এটা 5, তাহলে 54.72। ঠিক আছে, তাহলে এইভাবে কোনো একক নেই, সেদিন একক লিখতে হবে না। তো এইভাবে আমরা যৌগিক গড় বা গড় মান বা x বার নির্ণয় করব। এটা হচ্ছে কল্পিত গড়।